তো এইটা করার ফলে আর আপনি এই প্রথমবার মানে আসলে কোভিডের আগ পর্যন্ত মার্কিন এবং ইসরায়েলি যে সংবাদ মাধ্যমগুলো আসলে পাশ্চাত্যের জনগণকে অন্ধকারে রেখেছিল। তারা সবসময় ইসরায়েলের পক্ষে জাস্টিফাই করত, আর ফিলিস্তিনি বা মুসলমানদের বিপক্ষে একটা নেগেটিভ। তো কোভিডের সময় এসে কিন্তু সোশ্যাল মিডিয়াগুলা সারা দুনিয়াতে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে, এবং এখন আপনার পৃথিবীর অনেক দেশেই ছাপা সংবাদপত্র খুব একটা কিনে না, মানুষ অনলাইনেই ওই যে অভ্যাসটা গড়ে উঠছে 2 বছরে, সেই অভ্যাসটা চালু রয়েছে, যার ফলে সংবাদপত্র আপনাদের বাংলাদেশেও পর্যন্ত এটা ধাক্কা খেয়েছে। তো সেই কারণে তখন মানুষের মধ্যে এই সোশ্যাল মিডিয়া থেকে তারা নতুন নতুন তথ্য দেখে যখন যে আরে আমাদেরকে কি বলা হচ্ছে বাস্তবতা। তো এখন আইসা সেইটার এফেক্ট আমরা বুঝতে পারতেছি যে ইউরোপের সাধারণ মানুষও এই সোশ্যাল মিডিয়া দেখে এই ইসরায়েলের এইসব আকাম কুকামে তারা ত্যক্ত বিরক্ত হয়ে উঠছে, এবং তারা এই প্রথমবারের মতো আপনার ইউরো কাপে কিন্তু ইসরায়েল খেলবে বলে ইউরোপের 5টি দেশ খেলাটা বর্জন করছে। তার মানে এটা কিন্তু অভাবনীয়, এটা ভাবাই যায় না, তাই না? তো সেই অবস্থায় আর যুদ্ধের সময় থেকেই ইউরোপ তো আসলে তারা তো শিল্পায়িত দেশ, তারা শিল্পের বিকাশ। আমাদের যেমন পৃথিবীর 3য় বিশ্বের বা গরিব দেশগুলো দেখেন ম্যাক্সিমাম কিন্তু কৃষি নির্ভর দেশ, এবং কৃষি নির্ভর হওয়ার কারণে কিন্তু এরা এই দাম বৃদ্ধি এইসব ঝুট ঝামেলা থেকে অনেকটা মুক্ত থাকে। কারণ তেলের দাম কমলে সাথে সাথে আপনার হিট করবে। ইউরোপিয়ানরা শীতের মধ্যে তাদের বাড়ি ঘরগুলো নানান গ্যাস টেস গরম লাগবে, তাদের জ্বালানি খুবই প্রয়োজনীয়। তো একদিকে আমেরিকা ইউক্রেন যুদ্ধের আগে থেকেই রাশিয়ার তেল গ্যাস থেকে ইউরোপকে সরাই আনতেছিল। তো তারা ভাবতেছিল ওইদিকে আবার তারা করলো কি, মানে পৃথিবীর সব ঘটনাগুলো কিন্তু যুক্ত একটার সাথে একটা। তারা সিরিয়ার যুদ্ধ বাজাইছিল মূলত যে ইরাকের আর সিরিয়ার জ্বালানিটা ওই দিক দিয়ে নিয়ে তারা ইউরোপকে দিবে, ইসরায়েল হয়ে অথবা টার্কি হয়ে। কিন্তু তাদের সেই আশার গুড়েও বালি, হ্যাঁ, কারণ টার্কিও আবার ওইদিকে নিজের ধান্দা খুঁজতেছে। তো যার ফলে সেও সিরিয়ার উপর নিয়ন্ত্রণ নিতে চাচ্ছে, ইসরায়েলও চাচ্ছে, আবার এইদিকে ইরাকের মধ্যে নিজের স্বাতন্ত্র বোধ তৈরি হচ্ছে। বরং ইরান হয়ে পাকিস্তানে বা চীনে এইসব জায়গায় তার জ্বালানি দিচ্ছে। তো এখন ইউরোপের তো দেখছে যে অবস্থা খারাপ, তারা তো ঠান্ডায় মরবে এবং তাদের জীবনযাত্রার সবকিছুই জ্বালানির সাথে যুক্ত, পাওয়ার এন্ড এনার্জির সাথে। তো সে যখন এই পাওয়ার পাবে না, তার তো তার কলকারখানা সারা বিশ্বে, ইউরোপে নানান ধরনের জিনিস তৈরি হয়, ঔষধ তৈরি হয় বা পেট্রোকেমিক্যাল নানান ধরনের জিনিসপত্র। তো এগুলো যখন তাদের তৈরি হবে না, তখন তাদেরও তো বাজেট ঘাটতি হবে, এবং একটা ধনী লোক হঠাৎ করে যখন তার বাজেটে ঘাটতি হয়, সে কিন্তু জীবনযাত্রার ছন্দ হারিয়ে ফেলবে। অলরেডি ইউক্রেন যুদ্ধের কারণে কিন্তু তারা ছন্দ হারিয়ে ফেলেছে, কারণ ইউক্রেনকে তারা অতিরিক্ত সামরিক সহায়তা দিতে হচ্ছে। টাকা তো আর ভাই বাতাস থেকে আসে না। আপনার এক জায়গায় আপনার পকেটে 50 টাকা আছে, সেখানে যদি আপনি 20 টাকা দিয়ে দেন, আপনার নিজের কিন্তু 20 টাকার ঘাটতি তৈরি হবে। তো এগুলা যখন হয়, তখন আসলে ইউরোপের আর করার কিছু থাকে না। এই জন্য ইউরোপীয়রা কিন্তু যুদ্ধের শুরু থেকেই তারা ব্যাক গিয়ারে চলে গেছে, এবং তারা তখন থেকে ইরানের সাথে একটা, যখন স্পেনের প্রধানমন্ত্রী গেছে, তার মানে হলো তাদের মাথায় বিষয়টা ঘুরপাক। তারপরে ইটালির প্রধানমন্ত্রী, এবং আপনি জানেন যে ইটালিও ইয়ে করছে। আর আরেকটা কারণ কি জানেন, যে ইটালি একসময় সরাসরি ইরানি তেল ইম্পোর্ট করতো, এবং তাদের যে রিফাইনারি গুলা ইরানি তেলের মতো করে তৈরি, যার ফলে তাকে যদি এখন আপনি একটু ময়লা গার্বেজ তেল দেন, সে কিন্তু আর রিফাইনও করতে পারে না, অন্য দেশে পাঠাতে হবে। তো এই কারণে ইটালি স্পেন যখন এইদিকে সরে যায়, ইটালি কিন্তু ইউরোপের খুব প্রভাবশালী একটা দেশ। আবার স্পেন আপনি জানেন ফুটবলের কারণে সারা পৃথিবীতে জনপ্রিয়, এবং এই কারণে ইউরোপেও তার একটা ভাবমূর্তি আছে। তো এই সব ভাবমূর্তি মিলিয়ে ইউরোপ কিন্তু এখন দ্বিধাদ্বন্দ্বে। এই কারণেই কিন্তু ইউরোপিয়ানরা গোপনে, মানে ইরানের যে বিপ্লবী বাহিনী আছে, তাদের যে নৌবাহিনীর মুখপাত্র উনি বলেছেন, জানি কোন কোন দেশ যোগাযোগ করতেছে, তাদের নাম বলেনি, কিন্তু বলছে যে ইউরোপিয়ান অনেক দেশ। তার মানে তাদের তো জ্বালানি দরকার। আর ইউরোপের দেশগুলো যদি হরমুজ দিয়ে জ্বালানি নিয়ে বের হয়, ঠিক চীনের ট্যাঙ্কারকে যেমন আমেরিকানরা বাধা দিতে পারেনি, ওদেরকেও পারবে না। কারণ ওই বাধা দিতে গেলে তখন তাদের যে মিনিমাম যে সক্ষমতা আছে, সেইটাও নষ্ট হয়ে যাবে।